আহ, সুপ্রিয় দর্শক, দেশজুড়ে বিভিন্ন পৌরসভাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু বসুরহাটের নির্বাচন বিশেষভাবে আলোচিত হচ্ছে। কারণ সেখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী মির্জা কাদের, তিনি সত্য বচন নামে বেশ কিছু কথা বলছেন, যেগুলো অনেকের কাছে অপ্রিয়, অনেকের কাছে সত্য, এবং তার কথার জের ধরে জাতীয় রাজনীতিতে বিএনপি সহ অন্য অনেকেই, এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও এ নিয়ে কথা বলছেন। এটি একটি স্থানীয় সরকার নির্বাচন, এবং সেই নির্বাচনকে সামনে রেখে যেসব কথোপকথন হচ্ছে, সেসব কথোপকথন এখন জাতীয় রাজনীতিতেও গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে ঠিক ঢাকার একটি সিটি কর্পোরেশনে একজন নির্বাচিত বর্তমান কর্মরত মেয়রের বিরুদ্ধে সাবেক একজন মেয়র বেশ কিছু দুর্নীতির অভিযোগ তুলেছেন, এবং তাদের কথোপকথনও রাজনীতিতে ব্যাপক আলোচিত হয়েছে। এখন প্রশ্ন উঠেছে যে স্থানীয় সরকারে যে পরিস্থিতি বিরাজ করছে, তা কি আওয়ামী লীগকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিয়েছে? আরেকটু বড় করে যদি আমরা বলি, তাহলে কি স্থানীয় সরকারে যেসব ঘটনা ঘটছে, সেসব বিষয়গুলো কি সামগ্রিকভাবে রাজনীতিকেই একটু অস্বস্তিতে ফেলে দিচ্ছে? এসএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে আমি আর ওয়ার্সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি তিনজন। আমার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক আইনমন্ত্রী জনাব অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর এমপি। আমার সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন, তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতিও বটে। আমার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক জনাব মেজবা কামাল। আমি আলোচনা শুরু করতে চাই জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে দিয়ে। কি মনে হয় আপনার, স্থানীয় সরকার নিয়ে কি রাজনীতি বিব্রত? দেখুন, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে অভিনন্দন, আর বিশেষ করে আলোচক বৃন্দ সকলকেই অভিনন্দন। দেখুন, প্রশ্নটি একটা জটিল প্রশ্ন, এবং যে এই জটিল প্রশ্নটা আপনি আমাকে দিয়ে শুরু করলেন। এত গুণী জ্ঞানী ব্যক্তি থাকতে, বিশেষ করে আমার বড় ভাই খসরু ভাই, তার সামনে আপনি আমাকেই বললেন যে এই বিষয়ের উপরে কথা বলতে। দেখুন, আমরা তো অনেক সময় অনেক কথা বলেছি, দীর্ঘদিন পর্যন্ত বলেই আসছি। এবং আপনার মনে আছে, আমি যখন 2012 সনে সভাপতির পদ থেকে বিদায় নেই, তখন একটা সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে আজ থেকে এই গণতন্ত্র হত্যা হয়ে গেল। এই গণতন্ত্র আর কোনোদিন ফিরে আসবে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখেন, এই আমরা তো বিরোধী দল, আমরা তো বলছি যে গণতন্ত্র হত্যা হয়ে গেছে, গণতন্ত্র শেষ হয়ে গেছে, মানুষের ভোটের অধিকার হরণ হয়ে গেছে, এই সরকার মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, আমরা তো বলছি। কিন্তু দেখুন, এখন আমাদের আর বলতে হয় না, এখন সরকারি দলের থেকেই বলা হচ্ছে। এবং সরকারি দলের মধ্যেও আবার ক্যাটাগরি আছে, তো সেই ক্যাটাগরির মধ্যে আপনি দেখবেন যে একবারে ফার্স্ট ক্যাটাগরি নেতাদের মধ্যেও এই আলোচনা হচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের যে কি বলে জেনারেল সেক্রেটারি, তার নিজের ভাইয়ের মুখ থেকে এই এই সমস্ত কথাবার্তা বেরোচ্ছে যে যদি ঠিক মতো ভোট হতো তাহলে আওয়ামী লীগ 10টা ভোটও পেত না। এটা আমরা বলি না এখানে, বা তারা বলেছে। সেই কারণে আপনার আমাদের আর এখন আর কোনো কিছু বলতে হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি দুর্নীতির কথা বলছেন। দেখেন, এক মেয়র আর এক মেয়রের দুর্নীতির কথা বলছে। এখন এক মেয়র এড়িয়ে যাচ্ছে, বলছেন যে আমি যেহেতু নির্বাচিত প্রতিনিধি, কাজেই আমি আর ওনার জবাব দিতে চাই না। আর উনি পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এইটা সবচাইতে বড় দুর্নীতি হয়েছে, যে নিজের ব্যাংকে টাকা জমা রেখেছে। সুতরাং এই নিয়ে আমরা কি আলোচনা করব বলেন? এমনিতেই তো এই দেশে টাকা চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, আপনার ইসের ব্যাংকে জমা হচ্ছে, সুইস ব্যাংকে জমা হচ্ছে, বেগমবাড়ি হচ্ছে। তারপরে এই দেখলাম যে আরেকজন এই কেএনআরসি ব্যাংকের, তার নাকি কত শত শত
কোটি টাকা কি জানি ভদ্রলোকের চেহারা কয়দিন পর্যন্ত টেলিভিশনে দেখাচ্ছে, যে আবার এই আপনার দেখলাম ৭১ তার সাক্ষাৎকারও দিয়েছে, এটা নিয়ে আবার আমাদের আদালতকে নির্দেশও দিতে হয়েছে। এখন কোথায় যাবেন? দেশটা কোথায় যাচ্ছে? কিছুই তো বুঝতে পারতেছি না। তার কারণ দেশের সম্পদ সব একদিকে বলা হচ্ছে দেশে উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে, আর একদিকে দেখা যাচ্ছে যে দেশের টাকা সব লুটপাট হয়ে বাইরে চলে যাচ্ছে। সুতরাং এই অবস্থার মধ্যে কি বলা যায়? দেখি বাকি এই সম্বন্ধে আমার বড় ভাই মতিন খসরু ভাই কি বলেন, তারপরে আবার আপনি আমাকে প্রশ্ন করেন, জি। আমি দেখব তখন কিছু জনাব অ্যাডভোকেট আব্দুল মতিন বলতে খসরু, পারি এখন কিনা। বিএনপির বা সরকারের বিরোধী অবস্থানে যেসব রাজনৈতিক দল আছে তাদের আর কথা বলতে হয় না বলছেন জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আওয়ামী লীগ নিজেরাই নিজেদের বিরুদ্ধে এখন মুখ খুলে বসে আছে। কি বলবেন আপনি? দেখুন, আওয়ামী লীগ এই উপমহাদেশের অন্যতম বৃহৎ প্রাচীনতম দল। এখানে অবশ্যই শৃঙ্খলা থাকতে হবে, যে যা খুশি তা বলতে পারেন না, তার জন্য দলীয় শৃঙ্খলার ব্যাপার আছে। তো কেউ কেউ বলেন এটা গণতন্ত্রের বহিঃপ্রকাশ, আমি বলি সেটা না। আপনার প্রত্যেকেই আইন শৃঙ্খলা নিয়ম বিধি মানতে হবে। এটা পার্টির, আমাদের পার্টির মধ্যে বলা ভালো। তবে একটা বৃহত্তম রাজনৈতিক দল, এটার মধ্যে কারো কারো ব্যক্তিগতভাবে ভুল ত্রুটি অন্যায় থাকতে পারে, নট আনলাইক, এবং দুর্নীতিও থাকতে পারে। তার মধ্যে আমাদের সুস্পষ্ট বক্তব্য আপনারা শুনেছেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধ যেই করুন, আমার কাছে দলীয় পরিচয় কোনো বিষয় না, তাকে শাস্তি পেতে হবে বিচারের মাধ্যমে। উনি শি ইজ টেকিং অ্যাকশন। প্রত্যেকের বিরুদ্ধে, আমি আপনার নামগুলি আপনাদের মনে ভেসে উঠছে ইদানিংকালের, আমরাও জানি তারা কেউ আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। এই অ্যাকশনটা কিন্তু দলীয় না। তারা যে অপরাধটা করছে, দুর্নীতি করেছে, ব্যক্তিগতভাবে করছে, ইট ইজ অ্যান ইন্ডিভিজুয়াল লাইবিলিটি, ব্যক্তিগত দায়বদ্ধতা। এই জন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা তদন্ত আছে, কোনো কোনো মামলা চার্জশিট হয়েছে, তাদের বিচার হবে, বিচারের সাক্ষী প্রমাণিত হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই হলো বক্তব্য একটা। আর আমার প্রিয় ভাই, আমাদের বারের দালালি পাস করেছে, মিষ্ট ভাই ছিল আপনার, উনি যেটা বললেন যে কে দেশ কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছি না কিছুই। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, দেশ উন্নয়নের দিকে যাচ্ছে। বাংলাদেশ হ্যাজ বিকাম রোল মডেল। শেখ হাসিনার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ধীর নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব খাতে। আপনার সেদিন পাকিস্তানের পার্লামেন্টে দেখেন নাই তো, আপনার ইমরান খানের সামনে তার কয়েকজন সিনিয়র পার্লামেন্টার বলেছিল যে আমরা, ইমরান খান বলেছিল আমি পাকিস্তানকে সুইজারল্যান্ড বানাতে চাই। তো ওই এমপিরা বললো, সিনিয়র এমপিরা, যে মাননীয় মানে বাংলায় আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সুইজারল্যান্ড করার প্রয়োজন নাই। পাকিস্তানকে বাংলা কি বলে, পাকিস্তানকে বাংলাদেশ বানা দাও। কারণটা কি? কতগুলো সূচক আছে, পার ক্যাপিটা ইনকাম, গ্রস ন্যাশনাল প্রোডাক্টিভিটি, যে ইন্টারন্যাশনালি রিকগনাইজ যে সূচকগুলো, সেগুলিতে সবগুলিতে পাকিস্তান থেকে, কোনো কোনো ক্ষেত্রে ভারতবর্ষ থেকে, কোনো কোনো ক্ষেত্রে চীন থেকে, ইন্দোনেশিয়া থেকে, ভিয়েতনাম থেকে আমরা এগিয়ে আছি। সুতরাং কোথায় যাচ্ছে আপনি সূচকগুলো দেখেন, ইন্টারন্যাশনালি রিকগনাইজ সূচকগুলো, ইন্ডিকেটরগুলো দেখলে বুঝবেন বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। আপনি বা আমি যখন বিদেশে যাই, এখন আর কেউ বলে না দিস জেন্টলম্যান has come from the land of hunger, টাইফুন, কি বলে, দুর্ভিক্ষ, সব থেকে দেখে। কারণ সবাই বলে বাংলাদেশ এখানে রোল মডেল অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের আপনার রোল মডেল হয়েছে, আমাদেরকে অনেকে ফলো করতে চায়। আমরা কোনো কোনো ক্ষেত্রে ভারত থেকে, চীনের থেকে, ইন্দোনেশিয়া থেকে, ভিয়েতনাম থেকে অনেক দূরে এগিয়ে গেছে। এটা দেখলেই বুঝতে পারবেন। গ্রামে যান, একটা লোক না খেয়ে নেই, মানুষের পায়ে জুতো পরে এখন। আপনার, আমরা সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছি, এটা বক্তৃতা না। আপনি বললে আমি আপনার লিস্টটা দিতে পারবো। আপনি জানেন হাইলি এক্সপেরিয়েন্স ম্যান, এমনি তো বারবার প্রেসিডেন্ট না, আমিও আপনার হেরে গেছি 17 ভোটের কথা বলে। সে একটা হাঁচি দেয়, প্রাণ কি বলে, কারা হাঁচি। তো আমাদের ছেলে মেয়ে বন্ধু বান্ধব অনেক বেশি তার। সুতরাং এই যে হাসিটার জন্য সে সবার মন করাই দিতে পারে। জালালউদ্দিন সাহেবের অনেকগুলো গুণ আছে, কতবার সেক্রেটারি, কতবার প্রেসিডেন্ট, স্যার হিসাব হিসাব নাই, এতবার হয়ে গেছে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, আজকে
আপনার সাথে অল্প কিছুদিন আগে আমার টক শো হয়েছিল, 2 দিন না 3 দিন আগে। আমি বললাম আপনাদের ইয়েকে যে আমি তো জার্নালিস্ট করেছি, এখন আমি যেতে চাই না। কয় না, আপনাকে বলতে হবে এটা। উনি কি বলে সেটা আপনি শুনেন, আপনারটা উনি শুনবেন। আর আপনি যদি না যান, তো আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখবে কে? বিএনপি কে রাখবে না? আওয়ামী লীগকে বিএনপির পক্ষে রাখবে? তাও রাখবে না। এই জন্য আমরা কথা বলতেছি, আমি এই জন্য এসেছি, আমরা এমন কথা বলবো যাতে আমাদের দেশ থেকে দলমত নির্বিশেষে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি, আমাদের সন্তানরা গর্ব করে সারা পৃথিবীতে যাতে উন্নত মর্যাদাবান জাতি হিসেবে, আমাদের হাজার বছরের কৃষ্টি ইতিহাস আছে, আমরা যাতে মাথা তুলে আমাদের সন্তানরা জানাতে পারি। দ্যাট ইজ দ্য থিং। না, সুতরাং কিন্তু যে কিন্তু এখন আওয়ামী লীগের ভেতরে এটি বলা হচ্ছে যে দুই একটি ঘটনা বাইরে প্রকাশ হয়েছে, কিন্তু দেশ জুড়ে একই চিত্র। তবে এটা না হওয়া উচিত। এটার মধ্যে আমাদের নেতৃত্ব বিষয়টা আপনি ভালো করে পর্যবেক্ষণ করছেন, এরকমটা না হওয়া ভালো। কারণ আমি একে চিনি, আমাদের জাতীয় নেতা আব্দুল কাদের সাহেবের ছোট ভাই আব্দুল কাদের মির্জা সাহেবকে চিনি। সে ভদ্রলোক মানুষ, আপনার জনপ্রতিনিধি। হঠাৎ কি কারণে ব্যক্তিগত এতদিন তো মুখ খুলেন নাই, এখন খুলেছেন, হয়তো তার ব্যক্তিগত কোনো বিষয়ে আঘাত লাগতে পারে। তো উনি এখন নির্বাচনের প্রার্থী। কালকে না ভোট, না কবে? কালকে ভোট। ভোটের আগে মানুষ অনেক কথা বলে, এটা অনেক কথা বলে, এই জন্য তাদের ভেরি গুড ক্যান্ডিডেট। জি, আব্দুল মতিন খুসরো, আমি আপনার কাছে আসছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক মিসবাহ কামাল। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বলছেন, এবং বিএনপিতেও আমরা দেখেছি যে বিএনপির দুজন নেতাকে শোকজ করা হয়েছে যে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে, অর্থাৎ তাদের কথাবার্তাও দলের অন্যদের পছন্দ হয়নি। তাহলে কি বাংলাদেশে এখন দলের ভেতরে একে অন্যের বিরুদ্ধে কথা বলা সেটি বেড়ে গেছে? মানে প্রতিযোগিতা গণতন্ত্রের সৌন্দর্য, সেটি কমে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাচ্ছে কি? জি, অনেক ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই বিষয়টা নিয়ে আয়োজন করেছেন, এবং এখানে আব্দুল মতিন খসরু ভাই আছেন, জয়নুল আবেদিন ভাই আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তো আমি আলোচনা শুনছিলাম, আমার কাছে যে জিনিসটা মনে হলো যে আপনার আসলে আমাদের দেশে এখন তো মানে দলের ভেতর থেকে অনেক কথা বেরিয়ে আসছে, এবং এই কথাগুলোর পেছনে কতটা সত্যতা আছে সে বিষয়গুলো বোঝা যাবে। এখন দলের ভেতর থেকে যখন কথা বেরিয়ে আসে তার দুরকম ভিত্তি হতে পারে। একটা হতে পারে যে রাজনৈতিক ভাবে মত ভিন্নতা, হয়তো ধরেন দল ত্যাগের কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, তারই আলামত হিসেবে বিশেষত বিরোধী দল থেকে এই ধরনের ব্যাপারগুলো হয়, যে ভাঙনের পূর্বাভাসকে বহন করে। আচ্ছা, আপনি বিএনপিতে একটা ভাঙনের আশঙ্কা করছেন? মানে সাধারণভাবে এই ধরনের ঘটনাগুলো ভাঙনের আলামতকে বহন করে। কাজে যখন আপনার তার মধ্যে থেকে শাসন করার বিষয়গুলো আসে, তখন আপনার যেটা হয় যে মানে তাদের নিজেদের মধ্যেকার অভ্যন্তরীণ তথ্য থাকে, এবং তার ভিত্তিতে তখন এই ধরনের কজের বিষয়গুলো আসে। এবং আমরা দেখেছি যে এই ধরনের ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে স্প্লিটে যে পৌঁছায়। তো সেরকম সম্ভাবনা আমি বিএনপির মধ্যে উড়িয়ে দিই না। আবার উল্টো দিকে আওয়ামী লীগের মধ্যে থেকে যে ব্যাপারগুলো আসছে, বিশেষ করে যে অভিযোগগুলো আসছে, দুর্নীতির অভিযোগ আসছে, সেই অভিযোগগুলোও কিন্তু একেবারে আপনার উড়িয়ে দেওয়া যাবে না, সেগুলো আমলে নেওয়া দরকার। কেননা আমি একটু আগে আলোচনা শুনছিলাম শ্রদ্ধেয় আব্দুল মতিন খসরু ভাইয়ের কাছে, তো সেইখানে আমার যেটা মনে হচ্ছিল যে ভাই যে কথাগুলো বলছিলেন, আমাদের যে উন্নয়ন হচ্ছে এবং আমরা পৃথিবীতে আজকে একটা সম্মানজনক জায়গায় পৌঁছেছি শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, এগুলো তো সবই সত্যি কথা। কিন্তু সত্যি কথা হলেও এগুলো যেমন ঠিক, উন্নয়নের দিকটা যেমন ঠিক, তেমনি আবার এটাও তো বাস্তবতা যে বাংলাদেশের দুর্নীতি কমেনি। বিএনপির সময়ে, বিএনপি জামাতের সময়ে আমরা সীমাহীন দুর্নীতি দেখেছি, তেমনি এখন আওয়ামী লীগের সময়ও দুর্নীতি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। একজন মানে আপনার বাস্তবতাকে যদি, সত্যকে যদি সত্য বলতে হয়, তাহলে এই কথাটা বলতে হবে। এবং আমাদের সরকার কিন্তু এই দুর্নীতিকে রোধ করতে পারছে না। এবং একটা জিনিস দেখুন, এই দুর্নীতির উৎস হিসেবে কি কাজ করে? দুর্নীতির উৎস হিসেবে কিন্তু রাজনৈতিক ক্ষমতা কাজ করে আমাদের দেশে এবং আমাদের মতো দেশগুলোতে।
কারণ আমাদের এখানে অর্থনৈতিক যে সুবিধে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি অনেক কিছুই রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে এই জন্যই দলবদলের ঘটনা ঘটে। জি, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির ভিতরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো দল ভাঙার আলামত বহন করে বলে মন্তব্য করছেন অধ্যাপক মেজবা কামাল। আপনার কি মত? প্রথম জবাব দিয়ে নেই যে মেজবা কামাল ভাইকে আমি হ্যাঁ, খুব সম্মান আমি করি, শ্রদ্ধা করি। আমি আসছি, আমি কথা অনেক বলছি। আমি হ্যাঁ, আমি একটু কন্টিনিউ করি। আমি আপনার কাছে মানব- আবারও আসবো জনাব অধ্যাপক মেজবা কামাল। আমি একটু অ্যাডভোকেট জয়নুল আবেদীনের কাছে শুনি। তো জি মেজবা কামাল ভাই অনেকগুলো সত্য কথা বলেছেন, এই জন্য তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বিষয়টি হচ্ছে এই যে দল ভাঙার বিষয়ে, দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলের নেত্রীকে রাজনৈতিকভাবে আজকে দীর্ঘদিন পর্যন্ত জেলখানার মধ্যে আটকে রেখেছেন। যদিও একটি আদেশের বলে এখন তিনি বাড়িতে অবস্থান করছেন, সেটাকেও জেলখানাই বলা যায়, তার কারণ তার আইনজীবীরাও তার সাথে সাক্ষাৎ করার সুযোগ পান না। এত কিছুর পরেও এবং এই দলের উপরে এত অত্যাচার এসেছে গত কয়েকটি বছরে, এবং নেতা কর্মীদের বিরুদ্ধে, বিশেষ করে মহাসচিব থেকে আরম্ভ করে একেবারে নিচ পর্যন্ত, তৃণমূল পর্যন্ত মামলা না আছে এমন কোনো ব্যক্তি নাই। তারপরেও এখনো এই দলটি কিন্তু এখনো ভেঙে যায় নাই। কাজেই সেই জন্য আমি বলবো মেজবা ভাইকে যে দল বা ভাঙার চেষ্টা অনেকবার হয়েছে, দল ভাঙে নাই। তবে এখন যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার বড় ভাই খসরু ভাই খুব সত্য কথাই বলেছেন। দেশে অনেক উন্নয়ন হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, মেজবা ভাইও বলেছে। কিন্তু এই যে অনেক টাকা চলে গেল, গরিব মানুষের ট্যাক্সের টাকা চলে গেল। দেখুন মানে এই বাংলাদেশে এখন বহু লোক কিন্তু ট্যাক্সের আওতার মধ্যে এসেছে, ট্যাক্স দিচ্ছে। এই জনগণের টাকাগুলো যে চলে গেল এবং চলে যাচ্ছে একের পর এক, আর একদিকে বলছেন যে আপনি উন্নয়ন হচ্ছে, আর একদিকে বলছেন, আর একদিকে এই কথাটা একদম বলছেন না যে জনগণের টাকা চলে যাচ্ছে, অথচ আজকে বলা হচ্ছে যে খুব ডেভেলপমেন্ট হয়েছে। অ্যাডভোকেট জয়নুল আবেদীন, একটা প্রশ্ন করতে চাই আপনাকে। বাংলাদেশে আইয়ুব খানের সময়ও কিন্তু বলছিলেন যে উন্নয়নে দেশ ভরে যাচ্ছে। অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আপনাকে একটা প্রশ্ন করি। এই যে দল ভাঙে, আপনি বলছেন যে দল বিএনপিকে ভাঙার, জি আপনি বলছেন বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ বিএনপির ভেতরে নেতাদের আদর্শের লড়াই, মতবিরোধ, স্বার্থ এসব কারণে দল ভাঙার উপক্রম হয়নি, বাইরে থেকে কেউ এসে বিএনপিকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, এটি বলছেন আপনি? আমি এখনো চিন্তা করি না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হ্যাঁ বাইরের থেকে তো চেষ্টা আজকে না, অনেক দিন থেকেই হয়েছে, তারপরেও এখনো দল টিকে আছে, এখনো দল আপনার কেউ ভাঙতে পারেনি। এটা তো বলতে, এটা তো পরিষ্কার জিনিস যে বারবার উস্কানি দেওয়া হচ্ছে। সুতরাং বাইরের থেকে যে আসছে না তা তো না, বারবার উস্কানি দেওয়া হচ্ছে, তারপরে একের পর এক অত্যাচার চলছে এই দলের উপরে, কিন্তু এখনো দল টিকে আছে। জি, আমি এই প্রসঙ্গ নিয়ে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর কাছে যেতে চাই যে বিএনপিকে ভাঙার উস্কানি দেয়া হচ্ছে বারবার, তারপরেও বিএনপি অটুট আছে। আজকে বিএনপি বলে যে দলটা আমরা চাচ্ছিলাম, স্ট্রং বিএনপি, স্ট্রং অপোজিশন থাকা প্রয়োজন। এখন তো বিএনপির অস্তিত্ব নাই। এখানে ম্যাডাম জিয়া, আমি তাকে মুরব্বী মানুষ শ্রদ্ধা করি, সি ইজ নট, সি ইজ ক্লোজ টু 80 নাও। ওনার পক্ষে, উনি অসুস্থ মানুষ, তার পক্ষে দলের নেতৃত্ব দেওয়া কোনো অবস্থায় সম্ভব না। আর উনি জেল খাটবেন না আপনার কথা আরো 5 বছর, টোটাল 10 বছর ওনার কাছে চলে হয়েছে, সেন্টেন্স হয়েছে। আর ওনার যে দ্বিতীয় নেতা তারেক রহমান সাহেব, উনি তো লন্ডনে আছেন, খুব আরামে এসে ভালোভাবে আছেন। তো উনি তো লন্ডন থেকে সাহস করে বাংলাদেশে এসে জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দেবে এই অবস্থা নাই, ওনার সেই সাহস নাই। বিএনপিও নেতারাও তাকে
কেন আসতে আনতে পারছে না? আপনার বিএনপি নেতৃত্বহীন এখন। আমরা চাচ্ছিলাম একটা স্ট্রং বিরোধী দল গণতন্ত্রের জন্য অপরিহার্য। বিএনপিতে এখন নেতৃত্ব শূন্য, এবং বিএনপি, আমি তো গ্রামে গঞ্জে যখন যাই বলি বিএনপি কই, বিএনপির নেতৃত্ব দেখি না। আবার যখন আসবে, দুর্দিনে তারা জনগণের পাশে নাই, আবার যখন ইলেকশন আসবে তখন বিএনপি আসবে নতুন নতুন গাড়ি নিয়ে, ভালোভাবে প্রস্তুত করে আসবে। এখন এই দুর্দিনে মানুষের কাছে গ্রাম বাংলায় কোথাও তারা নাই। কেন নাই? ওই জনার্দন সাহেবরা উত্তর দিতে পারবে। আমাদের মতে গণতন্ত্রের সাথে একটা শক্তিশালী একটা বা দুটো বা তিনটা বিরোধী দল থাকা প্রয়োজন। আমাদের দেশে ইফেক্টিভ বিরোধী দল নাই। আর আমরা যে উন্নয়ন করেছি, আমাদের সঙ্গে বলতে হয় নাই, দুর্নীতি হয় নাই, এই কথা কিন্তু আমি বলি নাই। যদি আমাদের দুর্নীতি হয় মামলা করেন। সেক্ষেত্রে যখনই দেখতে পায় যে আমার দলেরও কারোর কোনো দুর্নীতি আছে বা সন্ত্রাস আছে, সাথে সাথে তাকে আইনের আওতায় আনা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। আপনি একটা লোককে দেখান আমরা তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি। বৃহত্তম রাজনৈতিক দলে দীর্ঘদিন ক্ষমতা থাকলে কিছু তৈরি হয় দুর্নীতিবাজ বা খারাপ লোক, এদেরকে আমরা ছাড় দিচ্ছি না, দেবো না। তারা আইনের আওতায় থাকবে। সুস্পষ্ট ভাবে প্রধানমন্ত্রী একদিন না, বারবার বলছেন যে আপনারা আমার দলেও যদি কোনো অপরাধী থাকে, আই উইল নট স্পেয়ার, আমি তাকে ছাড়বো না, বিচারের আওতায় তার শাস্তি পেতেই হবে। সুতরাং এই বিষয়গুলো জনার্দন সাহেবরা দেখা উচিত। আমি তাকে অনুরোধ করবো, ভাই, বিএনপিতে উনি তো প্রচুর টাকা কামায়, ভিএস লয়ার, কিন্তু দলের দিকে খেয়াল নেই। আজকে ডাকছেন, আসছেন, কিন্তু বিএনপির লোকজন মাঠে নাই কেন? একটা মিছিল করতে পারে না, 50টা লোক প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে পারে না। গ্রামে তো নাই। আমি চাই আপনারা থাকেন, আপনারা আমার বিরোধী দল থাকুক। এটা আমি বাস্তবতা বললাম, এটাকে বলে বেটা রিয়েলিটি, নিষ্ঠুর বাস্তবতা। আপনারা থাকবেন তো? আমি জনার্দন সাহেব, হ্যাঁ, আপনার কাছে আসছি। জনাব অধ্যাপক মিসবাহ কামাল, দেশে কার্যকর বিরোধী দল নেই বলছেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, কিন্তু অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলছেন বিএনপি অটুট আছে। বাস্তবতা কি আসলে? বাস্তবতা হচ্ছে যে আসলে আমাদের দেশে এখন কার্যকর কোনো বিরোধী দল নাই, এটাই বাস্তবতা। এখন আমাদের যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন, জয়নুল আবেদিন ভাইয়ের মতো, তারা বলবেন যে বিএনপি কে রাজনৈতিকভাবে দাঁড়াতেই দিচ্ছে না সরকারি দল। কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার যে এদেশের ৭১-এর ঘাতক দালালদের বিচারের জন্য যখন আন্দোলন গড়ে উঠেছে, এবং তাতে আবাল বৃদ্ধ বনিতা, এমনকি মুক্তিযুদ্ধের পরে জন্ম যে তরুণ সমাজের, তারাও যখন লাখে লাখে সামিল হয়েছেন, তখন আপনার এই যে একটা সর্বাত্মক জাতীয় জনমত গড়ে উঠেছে, সেই সময়ে কিন্তু দেখা গেল যে প্রবল জ্বালাও পোড়াও এবং যে ধ্বংসের রাজনীতি একটা বিশেষ মহল শুরু করেছিল, সেই বিশেষ মহল, তার সাথে কিন্তু বিএনপির যে ঐক্য, সেই ঐক্য এবং অংশীদারিত্ব, সেটা কিন্তু যে যে রাজনীতির দিকে বিএনপিকে টেনে নিয়ে গেছিল, তার খেসারত বিএনপিকে দিতে হচ্ছে। তো আমি আনন্দিত এই জায়গায়, আমি বিএনপিকে সাধুবাদ জানাই যে বিএনপি গণতন্ত্রের রাজনীতির ধারায় ফিরে আসার জন্য সচেষ্ট হয়েছেন। তারা নির্বাচনগুলোতে অংশ নিচ্ছেন এবং তারা কিন্তু আপনার এই রাজনীতির, গণতান্ত্রিক রাজনীতির ধারায় তারা এসছেন এবং থাকার চেষ্টা করছেন, সক্রিয়ভাবে থাকার চেষ্টা করছেন। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একটা দেশের সত্যিকার অর্থেই একটা শক্তিশালী বিরোধী দল দরকার, এবং তা না হলে গণতন্ত্র কখনো সাফল্য লাভ করতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে আবার আরেকটা কথাও বলতে পারি যে স্বাধীনতার 50 বছর পরে, 50 বছর মানে পদার্পণের লগ্নে দাঁড়িয়ে, এখনো যখন আমাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মুখোমুখি হতে হয়, তাদেরকে রাজনীতিতে সক্রিয় দেখতে হয়, তখন সেটা খুব দুর্ভাগ্যজনক হয়। এবং তার সাথে যখন বিএনপি গাঁটছড়া বাঁধে, তখন সেটা আমি মনে করি যে বিএনপি যে আজকে আপনার রাজনৈতিক ভাবে অনেকটা দৃশ্যপট থেকে অপসারিত হয়ে গেছে, সেটার কারণ কিন্তু জামাতের সাথে বিএনপির গাঁটছড়া। বিএনপি যদি এই জামাতের যে রাহু গ্রাসের মধ্যে পড়েছে, এই রাহু গ্রাসটা থেকে যদি বিএনপি বেরিয়ে আসতে পারে, তাহলে বিএনপি কিন্তু এদেশে রাজনৈতিক ভাবে
আবার দাঁড়াতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিএনপি জামাতের সাথে থাকবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি কিন্তু বলে যে তারা মুক্তিযোদ্ধাদের দল, এবং আমার পরিচিত অনেক গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা বিএনপিতে একসময় ছিলেন, তারা অনেকেই এখন নিষ্ক্রিয় হয়ে গেছেন। হ্যাঁ, বয়সের কারণে অনেকে চলে গেছেন, কিন্তু অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছেন। সেইটা কিন্তু, যদি সেই মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতির কোন ধারাবাহিকতা বিএনপি বহন করতে চায়, কারণ এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়িয়ে এদেশে রাজনীতি করা যাবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে বিএনপিকে জামাতের কাঠ জি, ছড়ানো। একটা বিরতি নেই, বিরতির পর আরো বিশ্লেষণ আছে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব অ্যাডভোকেট জয়নাল আবেদিন, জনাব অধ্যাপক মেজবা কামাল বলছেন যে বিএনপি পড়েছে জামাতের রাহুর কবলে এবং বিএনপি এখন কার্যকর নয়। কি বলবেন আপনি? সাদি, এই কথাগুলো মেজবা কামাল ভাই না, এটা আওয়ামী লীগ অনেক আগের থেকেই এই সমস্ত কথাবার্তা বলেছে, এবং এটা আমি আজকে শুনি না, বহুদিন থেকেই শুনি। কিন্তু ঠিক আছে, সবকিছু যদি ধরেও নেই, আপনি জনগণের ভোটের অধিকারটা ফিরিয়ে দেন না। জনগণের ভোটের অধিকারটা, আজকে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। একের পর এক আপনি দেখেন যে মানুষ ভোটের মানে কি বলে ইচ্ছা হারিয়ে ফেলেছে। আপনি এই যে বর্তমান কি বলে ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, পৌরসভা নির্বাচন বলেন, আপনিও দেখেছেন, আমরাও দেখেছি যে এইসব নির্বাচন একটা উৎসব মুখর পরিবেশে হয়। আর এখন কি হচ্ছে, এখন আগেই বলে দেওয়া হচ্ছে যে ভোট দিতে যাওয়ার দরকার নাই ভাই, তোমরা তোমাদের বাড়িতেই থাকো, তোমাদের ভোট দেয়া হয়ে যাবে। আর এইটা তো গেল আপনার স্থানীয় এই যে এই এখন নির্বাচন, এই যে আর কতগুলো যে উপনির্বাচন হলো, সেই নির্বাচন একই অবস্থা হলো। আপনি দেখেন এই কতগুলো উপনির্বাচন হলো, সেই সমস্ত নির্বাচনে কোন পলিটিশিয়ানরা আপনার নির্বাচনে নমিনেশন পেল না, বা যারা রাজনীতি করেন কারা পেলেন, এটা খসরু ভাই ভালো জবাব দিতে পারবেন। তার কারণ খসরু ভাই স্বীকারও করবেন, তার কারণ আমি জানি খসরু ভাই একজন ভালো মানুষ, এবং আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং সে সবসময়, কেননা তিনি নির্বাচিত ভাবে, এটা আমি কোথাও ভোট না হলেও আমি মনে করি অন্তত খসরু ভাইয়ের জায়গায় ভোট হয়েছে, এই কারণে বিকজ একটা ভালো মানুষ। কিন্তু তারপরেও আপনি দেখেন বাংলাদেশের অবস্থাটা দেখেন, যে মানুষ কোথাও সংবিধানে বলা আছে যে পার্লামেন্ট গঠিত হবে জনগণের ভোটে, কিন্তু জনগণের ভোটে কি আজকে নির্বাচন হচ্ছে? এরপরে আসেন আপনি যে আজকে এই কোভিড আরম্ভ হলো কবে, কিন্তু দেখেন যে মেম্বার অফ পার্লামেন্ট বা জনপ্রতিনিধিরা কেউ এলাকায় আছে? কেউ এলাকায় নাই। তার কারণ হইলো তারা বোঝে যে আগামী নির্বাচনেও তারা খালি কোন রকম করে নেত্রীকে খুশি করে আপনার যদি নমিনেশনটা নিতে পারে, তাইলেই তারা মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাবে। সুতরাং তাদের তো জনগণের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আরেকটি কথা বলতে চাচ্ছি যে এই যে শামীম সাহেবরা, সম্রাট সাহেবরা, তারপরে এই বালিশ কেলেঙ্কারি সাহেবরা, তারপরে বেসিক ব্যাংক সাহেবরা, বিভিন্ন ব্যাংকের এই যে লুটপাট গুলো, টাকা পয়সা হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা, আর আপনি বেগম খালেদা জিয়াকে আটকে রেখা তারপরে বলেন যে বিরোধী দলের রাজনীতি নাই, আজকে বিরোধী দল রাজনীতিতে মাঠে নামতে পারতেছে না, আজকে এই করে না। আজকে বেগম খালেদা জিয়ার সেই ১/১১ মামলা নিয়ে আপনারা এখন ব্যবহার করে তাকে আজকে জেলখানার মধ্যে আটকে রেখেছে। ছেড়ে দেন না, ছেড়ে দিয়ে তারপরে আসেন, তারপরে বলেন
যে বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল আমরা চাই, জি কিন্তু আমি কথাটা হচ্ছে এত কিছুর আমার হাতে পরেও আর সময় কিন্তু নেই। এই বিএনপি অনেক ধন্যবাদ কিন্তু ভেঙে যায় নাই। জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন। জনাব অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, বেগম জিয়াকে মুক্তি দিয়ে তারপরে দেখুন এবং বলুন যে দেশে শক্তিশালী বিরোধী দল নেই, এটি বিএনপির বক্তব্য, না, কি বলবেন? জনার্দন সাহেব তার দৃষ্টিকোণ থেকে ভালোই বলেছেন। বেগম জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলে রাখেন, দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডিত হয়ে উনি জেলে আছেন। তিনি দণ্ডিত, হি হ্যাজ বিন কনভিক্টেড, 10 বছরের সাজা, অনেকগুলো মামলা তার সাজা হয়েছে। তো সাজা হওয়ার পরে উনি জেলখানায় আছেন, তারপরেও বঙ্গবন্ধু কন্যা হিসাবে তাকে তার নিজের বাড়িতে রাখা হয়েছে। তারপরে তার বাসার কাজের যে আপা কি বলে ফাতেমা। এই ফাতেমা, তাকেও দেওয়া হয়েছে। তো ওনার নিজের বাড়িতে আছেন, বাজার হালি আছেন, এবং তার কি বাজার হাট করা, ওষুধপত্র দেখা, ওনার ছেলে তারেক রহমানের ওয়াইফ লন্ডন থেকে এটা মনিটর করেন। তা আমরা জানি ওনার ওষুধের কোনো অসুবিধা হচ্ছে না। আর ইন্টারনেটের যুগ, ওষুধপত্র প্রেসক্রিপশন লন্ডন থেকে ওষুধ আসতে পারে, আসছে কিনা আমি জানি না, তবে প্রেসক্রিপশন টেপশন মনিটর, ওয়ান অফ দি ভেরি গুড ডক্টর তারেক ওয়াইফ, উনি দেখাশোনা করতেছেন, আবার লোকাল ডক্টরও দেখাশোনা করতেছেন। তো বেগম জিয়ার দেখাশোনা হচ্ছে শেখ হাসিনার কারণে উনি নিজের বাড়িতে আছেন। এটা শুনেছেন কখনো? দণ্ডিত লোককে কাজের লোক দেওয়া হয়, দণ্ডিত লোককে তার নিজের বাড়িতে রাখা হয়, এটা খুব কম, রেয়ার হয়। কিন্তু বঙ্গবন্ধু কন্যার মহানুভবতার কারণে একবার কৃতজ্ঞতা বোধ তো নাই। আমরা কি তাকে জেলে রাখতে ভালো হতো? আমাদের নেত্রী শেখ হাসিনাকে আপনারা জেলে রাখেন নাই? 111 কোন কারণে শেখ হাসিনাকে নিলেন? ইমিডিয়েট পাস গভর্নমেন্ট ছিল বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার আপনার বিএনপি নেত্রীকে না নিয়ে শেখ হাসিনাকে প্রথম জেলে নিল। হাউ কাম? কিভাবে এক্সপ্লেন করবেন আপনারা? সুতরাং উনি যেটা বলতেছেন, দুর্নীতি তো 5 বার চ্যাম্পিয়ন হয়েছে বেগম জিয়ার পার্টি বিএনপি। সুতরাং আপনার যাদের নাম বললেন আওয়ামী লীগের মধ্যে কি শামীম তামিম কি, এটা ঠিকই বলেছেন, কিন্তু তাদের মধ্যে মামলা হয়েছে, বিচার হচ্ছে, নেত্রী বলছে সে যেই হোক আমি তাকে স্পেয়ার করবো না। শেখ হাসিনা ইন্টারফেয়ার করে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আইনের, এটা বারবার বলতেছি, ওনারা শোনেন না। ওনাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, এদের বিচার হবে এবং প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, আপনারা দেখবেন। উই ডোন্ট সাপোর্ট দেম, ইট ইজ দ্যার ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি, ব্যক্তিগত দায়বদ্ধতা যারা সন্ত্রাস করেছে আওয়ামী লীগের, ছাত্রলীগের। কিন্তু আমাদের ছাত্রলীগের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। এই দেশের এমন কোন স্বৈরাচার বিরোধী স্বাধীনতা সংগ্রামে এই ঘটনা ঘটায় যেখানে ছাত্রলীগ নেতৃত্ব দেয় নাই। এই বাংলাদেশ স্বাধীনতার পেছনে ছাত্রলীগের অনেক বড় অবদান। এখন দেখেন নেত্রীর নির্দেশে তার ধান কেটে দিয়েছে, কৃষককে মারাই করে দিয়েছে, আপনার কি বলে কৃষকের পাশে গিয়ে আমাদের লোকজন দাঁড়াচ্ছে, চিকিৎসার ব্যবস্থা করছে ছাত্রলীগ। তো ছাত্রলীগের এটা আমি আবার আশা করি আপনার কাছে ফিরতে পারবো। জনাব অধ্যাপক মিসবাহ কামাল, অপরাধের দায় ব্যক্তির, তখন ওনাদের বিএনপি বা ছাত্র দলের জন্ম হয়। কি বললেন? জি না, জনাব অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আমি আবার আপনার কাছে ফিরবো আশা করছি। আপনার কথার সূত্র ধরেই জনাব অধ্যাপক মিসবাহ কামালের কাছে একটু যেতে চাই যে অপরাধের দায় ব্যক্তির, দলের নয়। না, এটা তো ঠিক যে আপনার অপরাধের দায় মূলত ব্যক্তির, হ্যাঁ, সেটা আমি মূলত শব্দটা বলছি, এবং আমি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর সাথে এই জায়গাটাই একমত যে এই সরকারের আমলে কিন্তু পূর্ববর্তী যে কোনো সরকারের সময়ের তুলনায় আমরা দেখছি যে আপনার যারা দুর্নীতি করছে, অপরাধ করছে, তাদেরকে গ্রেপ্তার হচ্ছে এবং তাদেরকে সাজা দেওয়ার জন্য একরকমের আয়োজন হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এইটা একটা বাংলাদেশের জন্য একটা শুভারম্ভ, আমি বলবো একটা ভালো দিকে আমরা যাত্রা শুরু করেছি। এটা যেমন ঠিক, তেমনি আবার এটাও কিন্তু ঠিক যে ধরেন দুর্নীতি কেন হয়, দুর্নীতির উৎস, দুর্নীতির পিছনে যে রাজনীতি ক্ষমতা যেভাবে কাজ করে, সেই জায়গাটাকে কিন্তু যদি চিহ্নিত করে যদি সেই উৎসটাকে নির্মূল করা না যায়, তাহলে কিন্তু এইগুলো, এই যে ব্যবস্থাগুলো হচ্ছে, এই ব্যবস্থাগুলো দুর্নীতিকে রোধ করতে পারবে না, বরং এগুলো কসমেটিক ব্যবস্থা হিসেবেই আলটিমেটলি প্রমাণিত হবে। কাজে আমি দেশের মঙ্গলের লক্ষ্যে বলছি যে যে ব্যবস্থা নিচ্ছে সরকার, এটা খুব ভালো উদ্যোগ। এই ধরনের ব্যবস্থা আগে কখন হয়নি, এখন হচ্ছে, এটা খুবই শুভ লক্ষণ। কিন্তু এটা যেন আপনার, এটার যেন মূলটাকে আপনার নির্মূল করা যায়, সেই ব্যবস্থাটা করা দরকার।
জি। সেই জায়গায় কিন্তু আমরা এখনো যথেষ্ট অনুষ্ঠান শেষ দেখছি। করছি। অনেক ধন্যবাদ অধ্যাপক মিসবাহ কামাল। জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আপনার জন্য 40 সেকেন্ড সময়, আপনার শেষ কথাগুলো শুনি। মেজবা ভাই তারপর আমাকে ঠিকই একটু দিবেন। মেজবা ভাই ঠিকই বলেছেন, আগে কখনো হয় নাই। আগে না হওয়ার কারণটা হলো, আগে কখনো এই বালিশ চুরি হয় নাই, পর্দা চুরি হয় নাই। তারপরে এই যে জনগণের টাকা এইভাবে করে দেশের বাইরে এইভাবে র্যান্ডম চলে যায় নাই, যে কারণে আপনার ওই মেজবা ভাই যে কথাটা বললেন যে ওই আগে সরকাররা বিচার করে নাই, তাও আপনার বিচার হয়েছে। আপনাদের মনে আছে যে ওই যে মাজেদুল হক সাহেবের বিরুদ্ধে একটা কারাপশনের চার্জ আসছিল, বেগম খালেদা জিয়া, then the moment she came to know that there is a দুর্নীতি, তাকে বরখাস্ত করে দিয়েছে। এই ইতিহাসও আছে, এবং তার বিরুদ্ধে ইনকোয়ারিও শুরু করে দিয়েছিলেন। শুধু এই একতরফা ভাবে বললে তো চলবে না। জি। বিএনপিও আর এই দুর্নীতির আর সময় নেই। বা একেবারে জিরো টলারেন্সে ছিলেন, এবং আপনার মনে আছে শেষ আর সময় নেই। জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আপনাকে অনেক ধন্যবাদ। কমিশন করে জি, গেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আপনার জন্য 40 সেকেন্ড, আপনার শেষ কথাগুলো শুনি। না, আমাদের কথা একটাই, দুর্নীতি আমাদের জাতীয় শত্রু বা যা আমাদের সবচেয়ে বড় ক্ষতিকর বিষয়। ধর্ম নির্বিশেষে চলেন আমরা এটা অ্যাড্রেস করি, কারণ দুর্নীতি তো শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার সমর্থন করেন। আপনারা দেখে পাচ্ছেন কি দুর্নীতিতে পাওয়া গেছে, আমাদের সরকার তাদের গ্রেপ্তার করতে বিচারে সমর্থন করেছে, এবং তারা সাক্ষী প্রমাণ হলে আমি বিশ্বাস করি তারা ছাড়া পাবে না। তাদের প্রতি কোনো অনুকম্প দেখাবার কোনো কারণই নাই। আমি বারবার বলি, নিজের ইন্ডিভিজুয়াল লাইবিলিটি, ব্যক্তিগত দায়বদ্ধতা, এই শাস্তি তাদের পেতে হবে। আওয়ামী লীগ তো বলে দেয় না তুমি দুর্নীতি করো, সরকার তো বলে দেয় না তুমি দুর্নীতি করো, আপনারা তো আশ্রয় বছর দিই। ঠিক আছে, যখনই খবর পেয়েছে কখনো আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি, এবং তারা আপনারা দেখবেন, আপনারা সাক্ষী থাকেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, জি, এটা আপনাদের অনেক বিচার করা উচিত। আর আপনারা বেগম জিয়ার কথা বলেন, তারেক রহমান সাহেবের কথা বলেন, আপনারা জানেন ভালো তারা কি করেছে। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। আরো খবর এবং বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকায়।